বলে আমরা দিনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক বিষয় নিয়ে আলোচনা করি এবং যার মাধ্যমে আলোকপাত করি, সঙ্গে থাকেন অতিথিরা এবং প্রচুর বক্তব্য আমরা তুলে ধরি। আজ যে বিষয় নিয়ে আমরা হাল্লা বলে আলোচনা করব, প্রথমে বিষয়ের দিকে আমরা একটুখানি নজর রাখবো। আজ যে গুরুত্বপূর্ণ দিকে আমরা তুলে ধরবো, মূলত প্রশ্ন যেখানে যেখানে আমরা নজর রাখবো, অর্থাৎ আজকের বিষয়ের দিকে আমরা নজর রাখছি। আজকের বিষয় আপনাদের সামনে আমরা যা তুলে ধরছি, অর্থাৎ মূলত রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, সেদিকে আমরা নজর রাখবো। তারই সঙ্গে আমরা নজর রাখবো আটকে থাকা যে সমস্ত অধিবাসীরা রয়েছে তাদের জন্য এই ক্যাম্প ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরপর রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য নির্দেশ। এরই সঙ্গে রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্পে আটক অবৈধ অধিবাসীদের জন্য এই ডিটেনশন ক্যাম্প সিএতে 10 বছর আবেদনের সময়সীমা বাড়ানোর জন্য নির্দেশ এবং এসআইআর হলে নাগরিকত্বের নতুন ভোটার কার্ড, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে অতিথিরা, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন কংগ্রেস নেতা চন্দন ঘোষ চৌধুরী। প্রত্যেকেই স্বাগত আমাদের এই আলোচনায় আসবো। কিন্তু প্রথমেই দেখে নেব বিতর্ক থেকে শুরু করে আজকের এখনো পর্যন্ত আপডেটের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে সার্বিক পরিস্থিতি। প্রথমেই সেদিকে নজর। অবৈধ অনুপ্রবেশ রুখতে দুই দাওয়াই মোদী সরকারের। 2024 সাল পর্যন্ত এদেশে আসা অমুসলিমদের নাগরিকত্বের সুযোগ। অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য এবার ডিটেনশন ক্যাম্প। সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া বিজ্ঞপ্তি। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এদেশে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সিএএ অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে ধর্মীয় কারণে এদেশে আসা সেসব দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত। এবারের বিজ্ঞপ্তি সেই দরজা খুলে দিল 2024 সাল পর্যন্ত এদেশে আসা শরণার্থীদেরও। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা, সেখানে মোদী সরকারের এই নয়া নির্দেশিকায় স্বস্তিতে সম্প্রতি ওপার বাংলা থেকে এপারে পালিয়ে আসা সে দেশের সংখ্যালঘুরা। আমাদের কোনো রাগ ঢাক নেই, আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে আসা হিন্দু রিফিউজিদের এই পশ্চিমবঙ্গে থাকার অধিকার আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আরেক নির্দেশিকায় বলছে, অবৈধভাবে ভারতে বসবাসকারী ভিন দেশের নাগরিকদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। বৈধ নথি না দেখাতে পারলে পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। মোদী সরকারের দুই নির্দেশিকায় স্পষ্ট, প্রতিবেশী দেশগুলি থেকে এদেশে এসে থাকার অধিকার পাবেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা। পাবেন নাগরিকত্ব। রোহিঙ্গাদের যেতে হবে নিজেদের দেশ বা ডিটেনশন ক্যাম্পে। সুকান্ত মজুমদার ওনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, ধ্যান ধারণা নেই। এই অবৈধ অন্য রাজ্য থেকে বা দেশ থেকে আসা লোকেরা যুগ যুগ ধরে চিহ্নিত হলে জেলে থাকেন। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের বাড়িতে রেখেছেন? কোথায় রেখেছে? জেলে রেখেছে। সো দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। সব দেশেই হয়। দেশ জুড়ে যখন শুরু হতে চলেছে ভোটার তালিকার সার্বিক সংশোধন, তখন কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বস্তিতে ধর্মীয় কারণে এদেশে ঠাঁই নেওয়া শরণার্থীরা। বিপদের প্রহর গোনা শুরু ভোটার তালিকায় নাম তোলা বা নাম তোলার চেষ্টা করা অবৈধ অনুপ্রবেশকারীদের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অর্থাৎ আজকের এই আপডেটের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কোথায় দাঁড়ালো, প্রশ্নই বা কোথায়, এবং তার উত্তর খোঁজার চেষ্টাতে আমরা অবশ্যই করে থাকবো এবং তারই সঙ্গে আলোচনা তো থাকবেই। প্রথমেই যে প্রশ্ন চলে আসবে সম্বিত পাল আমাদের সঙ্গে, আমাদের আরও এক নতুন অতিথি ইতিমধ্যেই যুক্ত হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষক। সম্বিতকেও স্বাগত জানাবো, কিন্তু প্রথম প্রশ্ন করবো প্রদীপ্তকে। প্রদীপ্ত, ইতিমধ্যেই যে নির্দেশিকা জানা যাচ্ছে ডিটেনশন ক্যাম্প এবং তারই সঙ্গে পরপর এই নির্দেশিকায় কি মনে হচ্ছে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে রাজনৈতিক দিক থেকে? দেখো, আমরা 2019 সাল থেকে একটা কথা বারংবার বলে এসছি যে এরা মূলত যে কাজটা করতে চাইছে, পহলে হাম সিএএ করেঙ্গে উসকে বাদ এনআরসি লাগু করেঙ্গে। তারপরে পার্লামেন্টে অবশ্য প্রধানমন্ত্রী সেটাকে পাল্টে দিয়েছিলেন, আমরা কোথাও সিএএ এর কথা বলিনি। আবার তাতে স্বরাষ্ট্রমন্ত্রীও পাল্টে গিয়েছিলেন, না না আমরা এভাবে বলিনি। আজকে সত্যি হয়ে যাচ্ছে যে 2019 সাল বা তার পরবর্তীকালীন যে প্রসঙ্গগুলো সিএ নিয়ে এসেছিল, এনআরসি নিয়ে এসেছিল, আজকে এসআইআর কে অস্ত্র করে সেই দিকটাতেই পৌঁছানোর চেষ্টা করছে। অনুপ্রবেশ নিয়ে এত চিন্তা, আমি মানছি অনুপ্রবেশ রোখার জন্য কেন্দ্রীয় সরকার প্রচন্ড ব্যয় বরাদ্দ বৃদ্ধি করেছে,
বর্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছে, বড় বড় ড্রোন কিনছে, বড় বড় লাইট বসাচ্ছে, উত্তর চব্বিশ পরগনার জুড়ে যে সমস্যা জমির ছিল সেটা নাকি মিটে গেছে, সেখানে নাকি কাঁটাতার বসছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তাহলে যখন আপনি বলছেন যে আপনি সীমান্ত সুরক্ষার জন্য এত ভালো ভালো কাজ করছেন, আপনার পিআইবি রিপোর্টে আপনি দেখাচ্ছেন যে আপনি বর্ডার ডেভেলপমেন্ট প্ল্যান কিভাবে কার্যকর করেছেন, আপনি দেখাচ্ছেন আপনার স্বরাষ্ট্র দপ্তরে যে কত গ্রেফতার আপনি বিএসএফ এর মাধ্যমে করেছেন বা পুলিশের মাধ্যমে করেছেন, তার মানে তো এটা আপনি অস্বীকার করছেন না যে অনুপ্রবেশ রোখার দায়িত্ব আপনার। তাহলে সেই অনুপ্রবেশ রুখতে আপনি ব্যর্থ হচ্ছেন। প্রদীপ্ত প্লিজ একটুখানি আটকাই। প্রদীপ্ত পরপর বক্তব্য রেখেছো, আমরা অবশ্যই করে তোমার কাছে আসবো, অন্যান্য অতিথিদের কাছে আসতে হবে অবশ্যই করে। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় 14ই আগস্ট তিনি ঠিক কি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল দেশ বিভাগের পর, যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। তরুণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার মুখ্যমন্ত্রী, তিনি ঠিকই বলেছেন যারা এক কাপড়ে চলে এসছে তারা কি করবে। যারা এক কাপড়ে চলে এসছে, যাদের অত্যাচারে চলে এসছে, তিনি আজকাল অত্যাচারী এবং অত্যাচারিতকে এক করছেন। যারা এক কাপড়ে চলে এসছেন, যে হিন্দুরা শরণার্থী হয়ে চলে এসেছেন, তাদের জন্যই তো সিএএ, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছে কেন? তিনি প্রায় বলেন সিএতে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করলে আপনার সব অধিকার চলে যাবে। সেকশন 6B অফ দ্য অ্যাক্ট পরিষ্কার বলে অ্যাপ্লিকেশন করলে যে সুবিধাগুলো পাচ্ছিল সেগুলো যাবে না। আজকে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্টটা পরিষ্কার দেখবেন উইথ অর উইদাউট ডকুমেন্টসের কথা বলা আছে। এটা কাদের জন্য? ওই যাদের কথা মুখ্যমন্ত্রী বললেন এক কাপড়ে চলে এসেছিলো তাদের জন্য, হিন্দু শরণার্থীদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ অন্যজনের জন্য কাঁদে হয়তো। তোমার যে কথাগুলো তুমি এগুলো বললে, যেগুলো চেঞ্জ হয়েছে মানে ডিটেনশন ক্যাম্প নিয়ে, দাদাও বলার চেষ্টা করলেন, আমি তোমার ডেটা বলি। হ্যাঁ, এনসিআরবি রিপোর্ট 2022, 2053 জন ফরেনার্স পশ্চিমবঙ্গের জেলে আছে, মানে পুরো নেশনে যারা আছে তার প্রায় 32.7%। প্রফেসর ভীম সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, এই মামলায় সুপ্রিম কোর্ট মানে WP ক্রিমিনাল 310 অফ 2005, এই মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল কোনো ফরেনার যদি অ্যারেস্ট হয়, অ্যারেস্ট হওয়ার পর তার টেনিওর সার্ভ করার পর তাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে সম্মানজনক কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে রাখতে হবে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্লেসটা কোথায়? একজন ফরেনার্স, তাকে পুশব্যাক করার জন্য কিছু প্রসেস আছে, সেই টার্মটা সে কোথায় থাকবে? বাইরে ঘুরে বেড়াবে? তাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। ঠিক যেমন বামপন্থীদের আমলে একসময় বাংলাদেশি ধরা পড়েছিল, ট্রেন লুট হয়ে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল, আর খুঁজে পাওয়া যায়নি। সেরকম ব্যবস্থা হচ্ছে। দাদা অনেকগুলো কথা বলছেন এনআরসি নিয়ে পার্লামেন্টে পরিষ্কার বলা হয়েছে মানে বেঙ্গলে বা পুরো দেশ জুড়ে এনআরসি করার কোনো কিছুই নেই। আসাম এনআরসি কেন হয়েছে এটা প্রদীপ্তদা নাও জানতে পারে। প্রদীপ্তদার নেত্রী তখন কংগ্রেসের যুব কল্যাণ দপ্তরে ছিল, সেখানে জিজ্ঞেস করে নিক যদি পসিবল হয় কংগ্রেসে যে আসাম অ্যাকর্ডটা কী এবং আসাম এনআরসিটা কেন হয়েছে, কী কী মামলা ছিল। আরও একটা কথা বললো, আমি বলে দিই, দমদম সেন্ট্রাল জেলে রোহিঙ্গা কতগুলো আছে তার হিসাব জানা আছে। মেয়েদের শিলায়ন হোম সেখানে রাখা হয়, এ তো এখানে থাকার কথা নয়, এ তো ডিটেনশন ক্যাম্পে থাকার কথা। আর মুখ্যমন্ত্রী আজকে বড় বড় কথা বলছেন। আমি মনে করিয়ে দিই, 2019 সালে এই পশ্চিমবঙ্গ সরকার 24 পরগনা এবং নিউ টাউনে 2টো ডিটেনশন ক্যাম্প করার জন্য এক স্যাংশন করেছিল। ডিটেনশন ক্যাম্প ইজ নট এ এলিয়েন থিং, ইজ নর্মাল। আবার বলছি, সিএএ এবং এনআরসিকে গোলাবেন না। সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। ইনফ্যাক্ট প্রদীপ্তদা যেখান থেকে আসে, বনগা এলাকা, ওই এলাকায় যারা এসেছিল না, খুব অত্যাচার সহ্য করে এসেছিল, যারা অত্যাচার সহ্য করে এসলো তাদের জন্য 2টো গুজরাটি ভদ্রলোক, একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী ভাবতে পারে। আর যে মতুয়াদের প্রতি বছরকার বছর নাগরিকত্ব দেবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় লাফালো, তিনি আজকে বিরোধিতা কেন করছেন? একটুখানি আটকাচ্ছি, প্রত্যেকের প্রতিক্রিয়া নেব, তার পাশাপাশি আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন তুলে ধরবো এই প্রসঙ্গ নিয়ে। আমাদের দুই প্রতিনিধি খালিদ জামাল এবং ইন্দ্রাণী দাশগুপ্ত, তারা ঠিক কি প্রসঙ্গ তুলে ধরেছে, কি তথ্য জানাচ্ছে দেখো।
বিহারে এসআইআর সম্পন্ন হবার পর পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হবার কথা ছিল সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন কারণে সেই এসআইআর লাগু করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু বিলম্ব হতে চলেছে। অর্থাৎ দুর্গাপুজোর পর এবং ভাইফোঁটার পর পশ্চিমবঙ্গে আবার নতুন করে এসআইআর প্রক্রিয়া চালু হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর। ক্যামেরা জ্যাকির সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা। নতুন বিদেশি অভিবাসী আইন লাগু হলো দেশে এবং এর ফলে প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে যে প্রতিটি রাজ্যে এখন থেকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। যে সমস্ত বিদেশি নাগরিকরা তাদের ভারতে থাকার বৈধ পরিচয়পত্র দেখাতে পারবে না, তাদের নিয়ে যাওয়া হবে এই ডিটেনশন ক্যাম্পে। প্রথমে আটক করা হবে, তারপর ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং যতদিন না পর্যন্ত তাদের নিজেদের দেশে পুশব্যাক করা হচ্ছে ততদিন পর্যন্ত তারা থাকবেন এই ডিটেনশন ক্যাম্পেই। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। চন্দনদা, কিভাবে দেখছেন? দেখো, আমি তোমাকে প্রথমে যেটা বলি, আমার দেখার থেকে অনেক বস্তুনিষ্ঠ অর্থাৎ রিয়ালিটি। তোমাকে যেমন দুই গুজরাটি ভদ্রলোক বাংলার জন্য যেমন ভাবছেন, ওর কথাতেই এটা প্রমাণিত। রাজীব গান্ধী 1985 সালে যে রেকর্ডটা করেছিলেন উইথ এজিপি আসাম গণপরিষদ, আমরা সকলেই জানি তাতে আমরা লস করেছিলাম, হিতেশ্বর শইকিয়ার গভর্নমেন্টটা পড়ে গেছিল। অর্থাৎ স্যাক্রিফাইসের যদি কোনো নমুনা থাকে সেটা ওই দুই গুজরাটি ভদ্রলোকের থেকে অনেক বেশি রাজীব গান্ধী সেই গভর্নেন্স। আমি তোমাকে দ্বিতীয় প্রসঙ্গে আসছি, 1971 দ্যাট ওয়াজ আ ডিমার্কেশন, যেখান থেকে তার পরবর্তী সময় থেকে আসাম অ্যাকর্ডের মূল গতি তাই ছিল। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, কারণ তখন সিএ ছিল না, তখন এনআরসি ছিল না। কিন্তু একটা কথা আমরা বারবার বুঝতে হবে, সেটা হচ্ছে মানুষের কাছে ভ্রান্ত ধারণাটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং 19 লক্ষ ইনফ্যাক্ট ডিটেনশন ক্যাম্পের যে অধিবাসী, তাদের বহু ক্ষেত্রে অত্যাচার অনাচারের সম্মুখীন হতে হলো এবং তার সিংহভাগ প্রায় 11 লক্ষর ওপরে যারা হিন্দু অধিবাসী, যেখানে আজকে একটা ক্রন্দনরত তরুণদের ভয়েস বারবার প্রমাণিত হচ্ছে। একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে ডিটেনশন ক্যাম্প আসামে সবথেকে যদি বেশি ভুক্তভোগী কেউ হয়ে থাকে বাই নাম্বারস, সংখ্যা তত্ত্বের দিক থেকেও, এবং অত্যাচার তো সন্দেহ নেই, সেটা কিন্তু মূলত হিন্দু অধিবাসী, সংখ্যক অনেক বেশি। দ্বিতীয় প্রসঙ্গ, বেশিরভাগই তার মধ্যে বাংলাভাষী। এখন প্রশ্নটা হচ্ছে যে সিএ এবং এনআরসিকে গুলিয়ে ফেলবে না, দুটোই তো অ্যাক্ট। দুটো অ্যাক্টের পাশাপাশি একটা জিনিস দেখতে হবে, একটা অ্যাক্ট তাকে ডিটেন করছে, তাকে আইডেন্টিফাই করছে কারা বাইরের, আর একটা অ্যাক্ট এখানে তারা থাকতে পারে এবং কী কী রেজলিউশনে থাকতে পারে। প্রথম ঘটনাটাই হচ্ছে তোমার যারা বাইরে, এই বাইরের ক্ষেত্রে যাদের পুশ ব্যাক করতে হবে, এই পুশ ব্যাক করতে হবে বিভিন্ন ধারণা সারা ভারতবর্ষে এই মুহূর্তে ছড়িয়ে আছে। শিলাদিত্য, আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি, আমাকে বিস্তারিত কিছু বলবার নেই। আমি বারবার যেটা বুঝতে পারছি যে সারা বাংলা জুড়ে আমরা যে প্রসঙ্গটা বিহারে তুলছি, আমরা সেই প্রসঙ্গটা এখানেও তুলছি। বিশেষত কেন তুলি, বিহারে একটা প্রশ্ন এসে দাঁড়ালো যে বহু বাংলাদেশি নেপাল বর্ডার হয়ে ঢুকে পড়েছে বিহারে এবং ইউপিতে। আমরা জানি একটা ব্যাপক বর্ডার লাইন আছে উইথ বিহার অ্যান্ড ইউপি উইথ নেপাল, এবং সেই বাংলাদেশিরা ওখান থেকে ঢুকেছে। আর আমার রাজ্যে সরাসরিভাবে বাংলাদেশিদের সাথে বর্ডারই আছে। অ্যাজ ইউ নো, বর্ডার লাইনটা যারা গার্ড করে তাদের নাম কিন্তু বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। অর্থাৎ যে এসআইআরের এক ধারণা বিহারে হচ্ছে, সেই এসআইআরের আর এক ধারণা ওখানে কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে না যে ওখানে তো সরকার জেডিইউর, ওখানে তো বিজেপি দোসর। একবার ওখানে আইডেন্টিফাই করছে না যে এখানে তো আর মমতা ব্যানার্জির সরকার নেই। আমি বলি অনুপ্রবেশ হয়েছে, আমরা বলি অনুপ্রবেশ হয়েছে, স্ক্রিন করতে হবে, একটা প্রসেসে আসতে হবে, কিন্তু কখনোই তাকে ডিপ্রেশনে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আজকে যে সরকারটা ইউপি, যে সরকারটা বিহারে, তা তো বিজেপি ইনফ্লুয়েন্স সরকার। তাহলে বিএসএফকে সেখানে কাজ করতে দেওয়া হলো না কেন? কেন এসআইআর এই প্রসঙ্গটা বারবার চলে এলো যে সেখানে বহু বাংলাদেশির অনুপ্রবেশ ঘটেছে? তাহলে বুঝতে হবে যে শুধুমাত্র রাজনীতি করবার উদ্দেশ্যে যে দুই গুজরাটি ভদ্রলোকের কথা বলছেন, সেই দুই গুজরাটি ভদ্রলোকের থেকে অনেক বড় কাজ করেছেন রাজীব গান্ধী। প্রশ্ন কিন্তু থাকে
কংগ্রেসেরও দায় দায়িত্ব প্রসঙ্গে অবশ্যই, আমাদের সেই অবশ্যই দায়িত্ব অবশ্যই আছে আসবো, বলেই আমি প্লিজ বলেছি। প্লিজ অবশ্যই করে এই আসবো। কথা আপনি বলেছেন রাজীব গান্ধীর প্রসঙ্গ সহজ এই কারণে সহজ বা সরলীকরণ করে বলা আমরা শুনতে চাইছি, কিন্তু প্রশ্ন বা ধোঁয়াশার জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা মূলত ঠিক কি তাও জানবো। সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পালের কাছে সরাসরি চলে যাব। সম্বিত, আমি দুটো বিষয় পরিষ্কারভাবে জানতে চাইবো। এক, রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য নির্দেশ। দ্বিতীয়ত, সিএতে 10 বছর আবেদনের সময়সীমা বৃদ্ধি কেন্দ্রের তরফ থেকে। সমাধান রাস্তা নাকি জিইয়ে রাখা? ডিটেনশন ক্যাম্প এই শব্দটা শুনলে আমাদের খুব একটা ভয়ের একটা আবহাওয়া তৈরি হয় মোডের মধ্যেই, যে ডিটেনশন ক্যাম্প আনি সেখানে রাখা হবে, অত্যাচারিত হবে লোকজন। এবং এটা এসছে এই কারণেই যে শুধুমাত্র ভারতে তো নয়, বিভিন্ন পশ্চিমী দেশেও আমরা এই ডিটেনশন ক্যাম্পের উদাহরণ দেখেছি। এবং সেখানে কি ধরনের আচরণ করা হয়, যারা রেফিউজি বা অ্যাসাইলাম সিকার, যারা শরণার্থী আবেদন করেন এবং বছরের পর বছর সেখানেই থেকে যান, তাদের আবেদনপত্রে সুরাহা হয় না, সেখানে কীরকম কী পরিস্থিতি হয় সেটা আমরা দেখেছি। এরকম বহু উদাহরণ রয়েছে, সেটা পশ্চিমী দেশগুলোতে আমরা দেখেছি। এবার ভারতবর্ষে সেইটা যখন হচ্ছে এবং এই যে নির্দেশিকা আসছে, তার একটা অবশ্যই রাজনৈতিক কারণ তো রয়েছেই, যে রাজনৈতিকভাবে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এই যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তাতেও আমরা দেখেছি যে সেখানে একটি বিশেষ সম্প্রদায়কে বাদ রাখা হয়েছে, যে তারা অন্যান্য দেশ থেকে আসলেও তাদেরকে এই সিএ এর আন্ডারে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না, ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। শরণার্থীদের বিশেষ কয়েকটি ধর্মের হতে হবে এবং তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এ রাজ্যে যদি আসে বা এই দেশে যদি আসে, তবে তাদেরকে এই সিএ এর আন্ডারে নাগরিকত্ব দেওয়া হবে। তো এইটা খুবই ভালো কথা, ঠিক আছে, যে অনুপ্রবেশ হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনুপ্রবেশের ফলে বিভিন্ন ধরনের নিরাপত্তার প্রশ্ন জড়িত থেকে যায়, সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা নিয়ে সন্দেহ সেটা হচ্ছে যে এই একটা বিশেষ সম্প্রদায়কে বা একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে কেন বাদ রেখে দেওয়া হলো, সেইটা নিয়ে প্রশ্ন রাজনৈতিক দলগুলো তুলেছে, সেইটা একটা সন্দেহের জায়গা। আরেকটা হচ্ছে যে ডিটেনশন ক্যাম্প হোক, ভালো কথা, কিন্তু সেইখানে পরিস্থিতি কি তৈরি হবে এবং সেখানে যাদেরকে ধরে রাখা হবে তাদেরকে এই কারণেই ধরে রাখা হবে, তারা যাতে যদি না প্রমাণ করতে পারে যে তারা ভারতীয়, অথবা তারা যদি আমাদের সিভিল কোর্ট থেকে কোনো বেল না নিতে পারে বা আদালত থেকে কোনো বেল না পায়, তাহলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এবং তাদেরও নিশ্চয়ই আবেদন থাকবে, সেই আবেদনের নিষ্পত্তি কত দ্রুত হতে পারে এবং দ্রুত হয়ে যাওয়ার পরে তাদেরকে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাদের নির্দিষ্ট দেশে পাঠিয়ে দেওয়া, যদি তারা সত্যিই ভারতীয় না হয়ে থাকেন, সেইটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু হচ্ছে এই প্রশাসনের বা সরকারের। সেইটা কত নিশ্চিত হবে সেটা আমরা জানি না। এক্স্যাক্টলি সম্বিত, একটুখানি আটকাতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি তুলে ধরেছিল। সেই দায়িত্বও কিন্তু প্রশাসনের, তারা যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন সেটা প্রমাণ করা। সম্বিত প্লিজ একটুখানি আটকাচ্ছি, আমি একটুখানি প্রতিক্রিয়া শুনিয়ে দেবো। বক্তব্য যা উঠে এসেছে ইতিমধ্যেই, সুকান্ত মজুমদারের বক্তব্য এবং ব্রাত্য বসুর বক্তব্য পরপর শোনাবো। প্রমাণ দেখান, আপনার নাম উঠে যাবে, কোনো কনফিউশন নেই, এসআইআর শেষ। এবার আপনি বলছেন 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে, তার মানে কি? বলছেন আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। এই এসআইআর এর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা, তাদের নাম বাদ যাবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, সেই ক্ষমতা তাদের নেই। 370 ধারা বাতিল হয়ে গেছে, সিএ হয়ে গেছে, এবার এসআইআর আসছে। এসআইআর একসাথে বললে স্যার, তাই তো? স্যার ছোটোবেলায় আগে আমরা যখন স্কুলে পড়তাম, এখন তো আর হয় না, কান ধরে উঠবোসও করাতেন। তো বেশ কিছু দুষ্টু রাজনৈতিক দল আছে যারা ছাপ্পা ভোট, বুথ দখল এসবে বিশ্বাস করে। আমার বিশ্বাস এই স্যার তাদেরকেও কান ধরে উঠবোস করানোর ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে করবে। আর এসআইআর মানে যদি স্যার হয়, স্যার ওই পরীক্ষায় নকল ধরে, স্যার চুরি ধরে, ভোট চুরি হলেও স্যার গরম গরম কথা, লম্বা চওড়া কথায় আমাদের কিছু যায় আসে না। স্বয়ং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এসআইআর করতে গেলে যে বছর রাজ্যে ভোট হয় সেই রাজ্য অন্তত করা যায় না, কিন্তু বিহারে ওরা নিয়ম লঙ্ঘন করেছেন। যদি বাংলায় জানুয়ারি মাসের পর করতে যান তাহলে সেটাও নিয়ম লঙ্ঘনই হবে। প্রদীপ্ত, সুকান্ত মজুমদার বলছেন এসআইআর স্যার দুষ্টু রাজনৈতিক দলকে কান ধরে উঠবোস করানো। আরো বিস্তারিত ব্যাখ্যা তুলেও ধরলাম বক্তব্য। প্রদীপ্ত,
না, আমার খুব ভালো লাগলো যে স্যাররা দুষ্টু যারা রাজনৈতিক দল তাদের নাকি উদ্বোস করায় বা কিছু করায়। আমি তো দেখছি এমন উদ্বোস করাতো যে সোজাসুজি দুষ্টু রাজনৈতিক দলের যাকে সব থেকে বেশি ভোট চোর বলেছিল, যাকে সব থেকে বেশি দাঙ্গাবাজ বলেছিল, যাকে সব থেকে বেশি অন্য দল থেকে নিয়ে এসে নাকি তৃণমূল ভরাট করছে এরকম বলেছিল, সেই শুভেন্দু অধিকারীকে কান ধরে উদ্বোস করিয়ে বিজেপিতে নিয়ে বিরোধী দলনেতা করলো। আবার সেই শুভেন্দু অধিকারী বলছে এখন চ্যাংদোলা করে মুসলিমদের বিধানসভা থেকে ফেলে দেবে। ফলে বোঝাই যাচ্ছে এদের মুখ এক, এদের মুখোশ আলাদা। ভাই আসাম অ্যাকর্ডের কথা বললো, কিন্তু ভাই আইএমডিটি অ্যাক্টের কথাটা বললো না। আইএমডিটি অ্যাক্টটা কেন 2005-এ বন্ধ হয়ে গেল ভাই নিশ্চয়ই সেটা জানে। ভাই বলছে 2000 কত নাকি লোক রয়েছে জেলের মধ্যে, 2000 কত আমি ধরে নিলাম 3000-এর কাছাকাছি রোহিঙ্গাদের একটা সংখ্যা ভাই দিল। আসলে ভাই শিক্ষিত, তরুণ জ্যোতি শিক্ষিত, তাই একটা সংখ্যা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওদের বিরোধী দলের নেতা সে বলছে 17 লক্ষ বা 14 লক্ষ নাকি বা কিছু একটা মানে সংখ্যা যেটা রোহিঙ্গারা নাকি পশ্চিমবঙ্গে আছে। এবং তাদের প্লিজ আমি অবশ্যই করে আবারও আলোচনায় আসবো। আজকের এই যে সম্বোধন তাতে আমরাই সম্মানিত। একজন স্যার বলছেন আর একজনকে ভাই বলছে। চন্দনদা, আমার মনে হয় আপনিও সাপোর্ট করবেন। তো আমি একটু প্রদীপ্তর বলা ভাইয়ের কাছে একটু প্রতিক্রিয়া নিতে হচ্ছে। তরুণ প্লিজ। আমি ব্রাত্য বসুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই পার্টিটা তো রাজনৈতিক মতভেদ থাকবে, মনোভেদ থাকবে না। সুতরাং পলিটিক্সে আলোচনা হোক, রাজনীতির লড়াইটা হোক, প্রদীপ্তদার পিছনে নিশ্চয়ই আমি মানে কাটাই নিয়ে ছুটবো না, ও আমার পিছনে ছুটবে না, এটুকু বিশ্বাস। যাই হোক, অনেকগুলো কথা আসলো। ফার্স্ট, ব্রাত্য বসু উনি হিসাব করুক চাকরির দাম কি, উনি হিসাব করুক উনি কাকে আগে চাকরি দেবেন, তৃণমূল নেতাদের দেবেন না কাকে দেবেন। উনার চামচাগুলো ঠিক করুক, ব্রাত্যদা কাকে কাকে চাকরি দিয়েছে। দরকার মানে দয়া করে আইন নিয়ে জ্ঞানটা উনি দেবেন না। উনি যে বললেন না আইন মোতাবেক করতে পারে না, কোন আইন? মমতা ব্যানার্জির লেখা আইন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আইন লিখে তাহলে কপি দিয়ে দিন। কারণ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট পরিষ্কার বলছে অ্যাট এনি মোমেন্ট, অ্যাট এনি ফেজ ইলেকশন কমিশন ক্যান ডু দিস। মানে অ্যাক্ট হচ্ছে ক্লিয়ার। ব্রাত্য বসু কোন আইন বললো ব্রাত্য বসু জানেন। সম্বিতবাবু কথা বলছেন, ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমি যা বুঝলাম ডিটেনশন ক্যাম্পে থাকার, বিশেষ মন্তব্য নেই। চন্দনদার কথা উত্তর দিই, মানে রিজনেবল লাগলো আমার ব্যাপারটা। চন্দনদা বলছেন আসাম 11 লক্ষ আছে, 12 লক্ষ আছে, যে হিসাবগুলো কোত্থেকে পান? স্বপ্নাদেশ নাকি ওই রাত কো জব মে সোয়া ওঠা আলু সোনা এরকম ব্যাপার? কারণ 2025 সালে সুপ্রিম কোর্টের ডেটা অনুযায়ী 270 জন আসামের ডিটেনশন ক্যাম্পে আছে, ম্যাক্সিমাম ডিপোর্টেশন হয়ে গেছে, সুপ্রিম কোর্টে দেওয়া ডেটা। তারা বিহার নিয়ে অনেকগুলো কথা বললেন, আমি মনে করি আমি আজকে ডেটা দিই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইট রেগুলার আপডেট করছে। এত বড় বড় ডায়লগ না মেনে ওনার দলের অকর্মণ্য বিএলএগুলোকে বলুক না একটু কাজ করতে। 17,549 জন বিএলএ আছে কংগ্রেসের বিহারে, রাইট? আজকে পর্যন্ত তাদের অবজেকশন হচ্ছে বিগ জিরো। একটা অবজেকশন তারা রেজ করেনি, বিগ জিরো। সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞেস করেছে যে কথাগুলো বলো, এরা বারবার লাফাচ্ছিল আধার কার্ড ইনক্লুড করেছে। আমি চন্দনদাকে বলছি না, চন্দনদা যথেষ্ট মানে রিজনেবল লোক, আমি না দলের অন্যান্য কথাগুলো মানে 55 বছর বয়সী যুবাদের কথা বলছি, যারা বলে যে নাকি আমাদের আধার কার্ডকে ইনক্লুড করে দিয়েছে। কোথায় করেছে? পড়তে পারে না, সাধারণ ভাষায় তো লেখা থাকে, ইংরাজি পড়তে পারে না আমার বিশ্বাস, না পারলে ট্রান্সলেট করে নিক। কোথাও আধার কার্ডকে মান্যতা দেয়নি। গতকাল সুপ্রিম কোর্টে অর্ডার ছিল, সুপ্রিম কোর্ট বারবার বলছে আপনারা এসে কোর্টের সামনে এত লাফাচ্ছেন তো ডেটা রিফ্লেক্ট হচ্ছে না কেন? ডেটাই নেই কেন? কারণ এগুলো মিথ্যে। ঠিক যেমন এসআইআর মানে কিন্তু এনআরসি নয়, সিএএ মানে এনআরসি নয়। এই প্রদীপ্তদার মতোই আরেকজন প্রফেসর এসআইআর এবং এনআরসিকে গোলানোর চেষ্টা করেছিল। কদিন আগে লাইভ টেলিভিশনে নোটিশ পাওয়ার পর ক্ষমা চেয়েছে। আমরা কোনো গোলানোর প্রসঙ্গে যাব না, খালি তরুণ জ্যোতিকে একটু অনুরোধ করব যে আমরা ব্যক্তিগত আক্রমণে ঊর্ধ্বে গিয়ে যাতে আলোচনা করি। ডিটেনশন ক্যাম্প না ডিটেনশন ক্যাম্প নিয়ে তুমি বলেছো, তুমি জানো ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গেই সম্বিত আবারও তোমার কাছেই আসবো। সম্বিত, প্রশ্ন হচ্ছে এই জায়গাটা কতটা চিন্তা বাড়িয়েছে? চিন্তা সাধারণ মানুষের জন্য চিন্তা আর কোথায়, কিন্তু এটা দেখা খুব জরুরি এবং সেটা আমরা দেখেছি সাম্প্রতিক একটা ঘটনা থেকেও, যে অনেকেই ভারতীয় নাগরিক কিন্তু তাদেরকে অন্যান্য রাজ্য থেকে যখন ডিটেইন করা হয়েছে এবং কাউকে পুশব্যাকও করে দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে যে তারা সময় মতো তাদের নথিপত্র জমা করতে পারেনি
কিন্তু পরে আবার দেখা গেছে তারা হয়তো ভারতীয় নাগরিক। তো এই ধরনের যে হ্যারাসমেন্ট সেইগুলো যাতে না হয় সেইটা দেখা জরুরি, এবং সেইটাই একটা আশঙ্কার বিষয় যে এদেরকে বিনা দোষে যেন ডিটেনশন ক্যাম্পে না পাঠানো হয় কাউকে, এবং যদি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় কাউকে সেই আইনি প্রক্রিয়ার তাড়াতাড়ি করে নিষ্পত্তি করে তার বিরুদ্ধে যেরকম ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। এবং মানবাধিকারের দিক থেকে যদি আপনি দেখেন তা সেখানেও ওটা কিন্তু একটা খুব চিন্তার বিষয়। বিভিন্ন দেশে সেটা ডিটেনশন ক্যাম্পে না থাকলেও সেই সব রিপোর্ট যদি পড়ে কেউ, তাহলে বোঝা যায় যে ডিটেনশন ক্যাম্পে কি ধরনের অত্যাচারের ঘটনা ঘটে, এবং সেইটা হচ্ছে আশঙ্কার বিষয়। সাধারণ মানুষের যারা ভারতীয় নাগরিক, যাদের কাছে নথিপত্র রয়েছে ঠিকঠাক মতো, তাদের কোনো চিন্তার কারণ নেই। সম্বিত প্লিজ আমাদের সঙ্গে তাও চন্দনদা আসবো, একটুখানি আমরা শুনিয়ে দেবো শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি বিধায়ক, তার বক্তব্যটি কি উঠে এসেছে। বাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে। ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা প্রতিক্রিয়া নেব। চন্দনদা আমি একটুখানি বিরতি নিতে হবে, বিরতির পর আপনার কাছেই প্রথম আসবো এবং তারই সঙ্গে তুলে ধরবো জহর সরকার, প্রাক্তন সাংসদ এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও, তিনি আমাদেরকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন জুজুর প্রসঙ্গ নিয়ে। কেন বলেছিলেন? বারবার করে আলোচনায় চলে আসছে ডিটেনশন ক্যাম্প ইস্যু। অবশ্যই অতিথিদের কাছে আসবো, কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদন। অনুপ্রবেশ কিংবা অবৈধভাবে ভারতে বসবাস ঠেকাতে আরও কড়া কেন্দ্রীয় সরকার। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার এক নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে ভারতে অনুপ্রবেশকারীদের রাখা হবে ডিটেনশন ক্যাম্পে, অবৈধ বসবাসকারীদের রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। নাগরিকত্বের বৈধ নথি দেখাতে না পারলে পুশব্যাক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টকে থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে। ঘটনাচক্রে মঙ্গলবার রাতেই গ্যাজেট নোটিফিকেশন জারি করে নতুন অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন জারি করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। গ্যাজেট নোটিফিকেশনেও কার্যত একই কথা বলা হচ্ছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় সাফ বলা হচ্ছে কোনো গুরুতর অভিযোগে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত বিদেশিকেও ভারতে ঢুকতে দেওয়া হবে না। সেই সঙ্গে জানানো হচ্ছে কেন্দ্র সরকারের অনুমতি ব্যতীত দেশের কোনো পর্বতচূড়ায় উঠতে পারবেন না কোনো বিদেশি। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। চন্দনদা, একেবারে শুরুতে তোমাকে যেটা বলি, আমি তরুণের প্রশ্নের একটা উত্তরও দেব না, সে 55 বছরের তরুণ হোক বা 75 বছরের বৃদ্ধ। আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আমার প্রশ্নটা হচ্ছে যে ভেরি বেসিক একটা জায়গাতে তোমাকে বুঝতে হবে যে আজকে বিএলএ নিয়ে বিহারে যে প্রশ্নটা তুলেছে, আজকে ডিটেনশন তার সাথে সম্পৃক্ত। আজকে আমরা প্রশ্নটা আসামকে তুলেছি, তুমি এখানে আলাদা করতে পারবে না। অর্থাৎ এসআইআরের যে মুভমেন্টটা ইন বিহার, পশ্চিমবাংলায় এসআইআর প্রবাবিলিটি এবং তার সাথে আসামের ডিটেনশন ক্যাম্প এবং তার রেজাল্ট, যেহেতু তুমি তাকে ঘিরে এই প্রশ্নটা তুললে, এই তিনটেকে তুমি যদি পাশাপাশি রাখো তুমি একটা রেজাল্ট পাবে, ইনফ্যাক্ট সাম স্টোরিজ পাবে। আমি একদম শুরুতে একটা কথা বলি, এ ওয়াইজ পলিটিশিয়ান মাস্ট নট বি, আই মিন পলিটিক্যাল অলওয়েজ। তাকে বারবার একটা জিনিস দেখতে হবে যে এর পলিটিক্সের বাইরেও আর কি দিক আছে। তোমাকে যদি আমি একটা পরিষ্কার কথা বলি, তোমার ভোটিং রাইট, তুমি একটা ইলেক্ট টু গভর্নমেন্ট, এই এক্সারসাইজ অফ ফান্ডামেন্টাল রাইটসের প্রথম অধ্যায়টা ছিল মহারাষ্ট্রের নির্বাচনের পর আমরা মানে সরাসরিভাবে 1,02,55,000 একটা লিস্ট আমরা দিয়েছিলাম নির্বাচন কমিশনকে। সেই নির্বাচন কমিশন তাতে কোনো অ্যাকশন করেননি, তখন এসআইআর প্রশ্ন ছিল না। তার পরবর্তী সময় আমরা হরিয়ানা নির্বাচনের পরবর্তী সময় কিন্তু আমরা এটা করেছিলাম, যেখানে আমরা কোনো রিয়াকশন পাইনি। আজকে একটা ব্যাপক মুভমেন্ট তৈরি হয়েছে। আজকে দেখলাম মাননীয় বিধায়িকা একটা মন্তব্য করলেন, আমরাও যাব ইসিআইয়ের কাছে। ইসিআই তো আপনাদের, আমরা কিভাবে যাব? আর নতুনভাবে যাওয়ার কি আছে? ইসিআইটাই তো আপনাদের। একেবারে মুখপাত্রের ভূমিকা নিচ্ছেন ইসিআই, মানে চিফ ইলেকশন কমিশনার। তো এইরকম একটি জায়গাতে দাঁড়িয়ে এই বিচারটা সাধারণ মানুষের কাছে অন্তত তুলে ধরতে হবে যে এখানে কি কি ঘটনা ঘটছে এবং কিভাবে ঘটছে। আমি এখানে বলে শেষ করছি, তরুণ, খুব বাস্তব
এইখানে দাঁড়িয়ে যখন একটা বিচার হবে, নেতৃত্বের গুণাবলী সবার আগে এবং তার সাথে সত্যানুসন্ধান, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমি আবারও বলি, ওয়াইজ পলিটিশিয়ান সেটা 75 বছরের বৃদ্ধ হতে পারেন, 55 বছরের তরুণ হতে পারেন, সেই তারুণ্য এই মুভমেন্টটাকে লিড আসবো তোমার কাছে অবশ্যই, প্লিজ প্লিজ তরুণ আসবো, কিন্তু তার আগে আমরা শুনে নেবো এই ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গ নিয়ে ব্রাত্য বসু ঠিক কি বলেছেন। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প স্বরাষ্ট্র দপ্তর যদি করতেও চায়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ওই বাঙালিকে তুলে তুলে নিয়ে গিয়ে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে রাখবে, পারবে না। আমি পিসিআরকে অনুরোধ করব এই বক্তব্যটা আরেকটুখানি রাখার জন্য, পরে নিশ্চয়ই আবার শোনাবো। তরুণ না, ফার্স্ট হচ্ছে আমি চন্দনদার উত্তর দিই, তবে এটার উত্তর নিশ্চয়ই দেবো। চন্দনদা মহারাষ্ট্র নিয়ে বললেন, প্রশ্ন থাকবে কটা ইলেকশন পিটিশন ফাইল হয়েছে, নাম্বার 0। হরিয়ানা নিয়ে কথা বললেন, কটা ফাইল হয়েছে, নাম্বার 0। দেখো, টুইটার বা সোশ্যাল মিডিয়ায় ভোট হয় না, মাঠে হয়, মাঠে কাজ করুক। উনি এতগুলো কথা বলছেন, বিহারে এতগুলো কথা বলছেন, আমি আবার বলছি 17,000 বিএলএ, 17,549 জন বিএলএ, তারা অবজেকশন করলো না কেন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে, আমি জিজ্ঞেস করিনি। যে দলটা লাফালাফি করে খালি গিমিক করে যায়, একটু কাজ করতে বলো, মানুষের যেতে বলো। সেকেন্ড, আর লাস্ট এই ইস্যুতে রাহুল গান্ধীকে তো ইলেকশন কমিশন একটা ডিক্লারেশন ফর্ম দিয়েছিল, বললো আপনি এটা ডিক্লেয়ার করে ফর্ম অ্যাজ পার প্রসিডিওর সাইন করে জমা করুন। করতে যাবেন কেন হলো না? করতে যাবেন কেন? সাহস হলো না, সাহস হলো না, কারণ যে আমি তো বলছে শপথ নিয়ে পার্লামেন্টে নেতা, সেই শপথ নিয়ে পার্লামেন্টে দাদা, পার্লামেন্টে শপথ নেওয়া মানে দুনিয়া শপথ নিয়ে নেওয়া নয়, করছেন পার্লামেন্টে শপথ নেওয়া মানে দুনিয়া শপথ নেওয়া নয়। উনি বিয়ে করেননি তো, বিয়ে করলেও শপথ নিতে হবে, উনি বিয়ে করলেও শপথ নিতে হবে। বলতে পারবেন না আমি পার্লামেন্টে বিরোধী দল নেতা বলে শপথ নেব না, সেটা নয়। আরে বিয়ে করলে উনি বলতে পারবেন না, ওই স্ক্রিনটাকে চ্যালেঞ্জ কেন করতে পারলো না? আমরা বারবার একটা জিনিস দেখেছি, প্র্যাকটিক্যাল কথা শুনুন। আমি ওই কথাটাই বলছি, একটা উনাকে সরাসরি তাকে চ্যালেঞ্জ করতে হলে শপথ নিতে হবে অ্যাজ পার ল। ভেরি সিম্পল। গান্ধী মানে ইন্ডিয়ার বাবা নয়, দেখা গেল। গান্ধী মানে ইন্ডিয়ার বাবা নয়, অ্যাবসলিউটলি সুরাত পোস্ট থেকে গান্ধী মানে ইন্ডিয়ার বাবা নয়, ইন্ডিয়ার মালিক নয়। দুজনকে তরুণ তোমার কাছে আসবো, প্রদীপ্তর প্রতিক্রিয়া নেব, সম্মিত রয়েছে। একটা প্লিজ আসবো একটা বক্তব্য আমরা একটুখানি শুনিয়ে দিই। একটু আগে আপনাদেরকে বলছিলাম জহর সরকার, তিনি কি বলেছেন শোনান। হ্যাঁ, আচ্ছা, এদের একটা নয় হলো, একটা ট্যাকটিক্স হলো এই বাংলায় বলে চমকানো। প্রতিটি পার্লামেন্ট সেশনের আগে বা পরে একটা একবার বললো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবো, একবার ওর সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে এসে প্রত্যেকটা লোককে দাঁড়িয়ে বলবো যে তা বাপ ঠাকুর দাদার সব সার্টিফিকেট নিয়ে চলে আসুন। একবার বললো 1 নেশন 1 ইলেকশন করবো নিয়ে ওদিকে। এবার বলছে আমরা পিএমকে তো করবে না, পিএমটা শোয়ের জন্য, এটা টিমদের সবাইকে জেলে পুরবো। আরে জেলে পোড়ার তো এমনিতেই আইনে আছে, এই চমকদার আইনটা আনার দরকারটা কি? তরুণ চমকের প্রশ্ন, যা সংক্ষেপে রিয়াকশন দিতে হবে, প্রত্যেকের কাছে যাবো। না, উনাকে কে চমকালো যে উনি ছেড়ে পালালেন, আর উত্তরটা দিক। আর ফার্স্ট হচ্ছে উনি মনে হয় পড়েননি, পড়ার টাইম পাননি, উনি বোঝেননি, তার জন্য এই মন্তব্যগুলো রাখছেন। অত্যন্ত একজন শিক্ষিত ব্যক্তি, আমি আশা করবো একটু পড়াশোনা করে পরে এবার বক্তব্যটা রাখবেন। যে কটা কথা বলেছেন সেগুলো কিন্তু হয়েছে। আর ব্রাত্য বসুর কথা বললি, ডিটেনশন ক্যাম্প নিয়ে বলছেন, দেখুন ব্রাত্য বসু কদিন বাইরে আছে, কয়েকদিন পর ভিতরে যাবে, চাকরি দুর্নীতি আসছে, পার্থ যেমন দোষী, ব্রাত্যর সময়ও চাকরিগুলো হয়েছে, রাজু সেন শর্মার বক্তব্য আমরা জানি, চাকরি তৃণমূলের সেনাইভাবে আমরা জানি। তরুণ প্লিজ আমরা একটু এসআইআর এবং ডিটেনশন ক্যাম্প প্রদীপ্ত এবং সম্বিতের প্রতিক্রিয়া নেব। আরো একবার অনুরোধ করব ব্রাত্য বসু ঠিক কি বলেছেন ডিটেনশন ক্যাম্প নিয়ে শোনাবার জন্য। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প স্বরাষ্ট্র দপ্তর যদি করতেও চায়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ওই বাঙালিকে তুলে তুলে নিয়ে গিয়ে আসামের মতো ডিটেনশন ক্যাম্পে রাখবে, পারবে না। সম্বিত কি বলবে ব্রাত্য বসুর এই বক্তব্যে? ব্রাত্য বসুর বক্তব্য আমি শুনতে পাইনি এখানে, কাজে আমার পক্ষে এক্স্যাক্টলি উনি কি বলেছেন তার সেই বিষয়ে প্রতিক্রিয়া। এ রাজ্যে যদি ডিটেনশন ক্যাম্প করতে চায় তাহলে পারবে না।
না, সেটা সম্ভব নয়। এইটা বারে বারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন মন্ত্রীরা এবং মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যেটা আমরা করবো না, মানবো না, কিন্তু এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে থাকি এবং ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হয়, এবং সেখানে যে আইন পাশ হয়েছে পার্লামেন্টে, সেখানে তৃণমূলও তার সেই আইনসভার সদস্য তৃণমূলের পক্ষ থেকেও ছিল, এবং তারাও সেটা বিরোধিতা করুক বা যাই করুক, সে আইন যা হবে সেটাকে মানতে হবে। কাজে এটা কোনো কথা না যে আমরা মানবো না, বানাবো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিভাবে এটার মোকাবিলা রাজনৈতিকভাবে করবে সেটা তাদেরকে দেখতে হবে, এবং সাংবিধানিকভাবে তাদেরকে এরা মেনেও চলতে হবে যে যা নির্দেশিকা আসবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা আসবো এই নিয়ে আলোচনায়। প্রদীপ্তর প্রতিক্রিয়া নেব। আলোচনা করছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রদীপ্তর প্রতিক্রিয়া নিয়ে নেব। প্রদীপ্ত, ব্রাত্য বসুর বক্তব্যে কি বলবে? প্রদীপ্ত, অডিওটা একটু মিউট করা, একটুখানি খুলে নিলে সুবিধা, আমাদের আলোচনায় পরিষ্কারভাবে শোনা যায়। আমরা অবশ্যই করে আলোচনায় আসবো, কিন্তু তার আগে কতগুলো প্রতিক্রিয়া আমরা শুনে নেব। এই নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শশী পাঁজা এবং সুকান্ত মজুমদারের। তাদের কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো। और एआईटीसी के जनरल सेक्रेटरी सांसद अभिषेक बंदोपाध्याय ने बार बार दोहराया कि सीएए के विरुद्ध तृणमूल कांग्रेस लड़ेगी। मंत्रालय ने एक ऑर्डर दिखाया कल और कह रही कि अंतिम तारीख सीएए का पीछे हटवा दिए हैं दिसंबर 2025 तक। ये सीएए भी नहीं होगा और सीएए एनआरसी के बाद करवाने की कोशिश ये भाजपा की, इसको नाकामयाब करेगी तृणमूल कांग्रेस। कमीशन भी एसआईआर द्वारा पीछे रास्ते से एनआरसी करवाने की जो कोशिश है इसको भी नाकामयाब करेगी। ऑल इंडिया तृणमूल कांग्रेस इसके विरुद्ध लड़ेगी। सीए के विरुद्ध लड़ाई जारी है। দেখুন, সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আপাতত আপনারা জানেন ভারত সরকারের স্ট্যান্ডিং অ্যাক্ট আছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে কেউ সিটিজেন হতে পারে। 11 বছর যদি আপনি থাকেন ভারতবর্ষে, আপনি ন্যাচারালাইজেশনের পদ্ধতির মধ্যে দিয়ে সিটিজেন হবেন। অর্থাৎ 24 সালের 31শে ডিসেম্বর যদি কেউ এসে থাকে, তার 11 বছর পর সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাঝে যদি আইনের অন্য কোনো পরিবর্তন হয়, সিএ এর যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে তখন দেখা যাবে। প্রদীপ্ত, সুকান্ত মজুমদার বলছেন আইনকে সরলীকরণ করা হয়েছে যাতে আখেরে মানুষের সুবিধেই হয়, কি বলবেন? না না, আখেরে আইনের সুবিধাকরণ করতে গিয়ে 14 নম্বর ধারা আইনের চোখে সমান, এটার যে দ্বিমাত্রিকতা রয়েছে সেটাকে উনি একেবারে মানে মাটিতে মিশিয়ে দিচ্ছেন। 6 নম্বর ধারা 10 আর 11 নম্বর ধারার সঙ্গে কিভাবে গুলিয়ে ফেলার চেষ্টা করছে সেটা যে কেউ সংবিধান পড়ে তারা জানে। মুশকিল যেটা হচ্ছে একটা ধর্মকে কেন কেন্দ্র করা। এই যে আজকে এত কথা এসআইআর নিয়ে, সিএএ নিয়ে হচ্ছে, লিগালিটি ইললিগালিটি নিয়ে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখানে একদম পিন পয়েন্টে কথা বলেছেন যে ভাই তোমরা সিএএ করো নাগরিকতা দেওয়ার জন্য হোক, এনআরসি করো ডি ভোটার করার জন্য হোক, বা এসআইআর করো ভুয়ো ভোটার তাড়ানোর জন্য হোক, সবই তো একটা নাগরিক কেন্দ্র করে হচ্ছে। তাহলে যে নাগরিকের ভোটে তুমি আজকে জিতেছো 326 নম্বর ধারায় 18 বছর প্রত্যেকটা ভারতীয় নাগরিক ভোটাধিকার পায়, তাহলে তারা তো ভারতীয় নাগরিক ইতিমধ্যে হয়ে যাচ্ছে। তাহলে ও যখন প্রথমে বলছিল যে নাগরিকতা দিতে দিতে নানান কথা বিতর্ক নাকি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওরা তো আজকে নিয়ে 4টে টার্ম ক্ষমতায় রয়েছে সেই বাজপেয়ীজির সময় থেকে। সেই 4টে টার্মে ওরা কেন আজ অব্দি মতুয়াদের নাগরিকত্ব দিতে পারলো না? কিন্তু তাদেরই ভোটে জাহাজ প্রতিমন্ত্রী হচ্ছে, তাদেরই ভোটে প্রধানমন্ত্রী হচ্ছে, তাহলে তাদের এই ভোটাধিকারটা কি হলো? আমাদের সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের প্রতিক্রিয়া নিতে হবে। সম্বিত, নাগরিকত্ব ইস্যুতে সরলীকরণের জায়গা কি এলো? সংক্ষেপে প্লিজ সম্বিত। সরলীকরণ না, বিভাজন হলো। এটা নাগরিকত্বের যে সিএ যে আইনটা আনা হলো সেখানে বিভাজন হলো, এবং সেটা বিরোধীরা যেটা বলছেন যে সেটা ভারতের সংবিধানের বিরোধী একটা ভাবধারা এই আইনটা তৈরি হয়েছে। এই সরলীকরণ নয়, বিভাজন। তরুণ, সরলীকরণ নয়, বিভাজন। একটা মাঝখানে আমার কাছে লোক এসলো, তারা বাড়িতে কোর্ট খুলে বসেছিল। আমি তো এটা জয়েন্ট ডিভিশন বেঞ্চ এক্ষুনি দেখতে পাচ্ছি, ক্রস সম্বিত দা এবং আমাদের প্রদীপ্তদা করে ফেলুক একটা আমাদের কোর্ট, একটা ব্যানানা রিপাবলিক, একটা কোর্ট ফোর্ট করে ওরাই বলে দিক। কারণ এই সিএ আইন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল যে যুক্তিগুলো আজকে দেওয়া হচ্ছে আর্টিকেল 14 ভায়োলেশন না,
Article 14 is applicable for Indians. First thing, inequals cannot be treated as equals. অত্যাচারিত এবং অত্যাচারী এক হতে পারে না। CAA নিয়ে এরাও গেছিল, এদের মহামৈত্র গেছিল হচ্ছে সুপ্রিম কোর্টে, সেখানে জাজমেন্ট দেখে নেই। দাঁড়াও মাঝখানে বলে নি, ফার্স্ট হচ্ছে পুরো ইস্যুটা না জেনে যদি নিজের মতো করে আইনটা বানাতে হয়, দাদা তোমরা দুজন খুব একটা যোগ্য দেখতে পাচ্ছি, একটা একসাথে বসে যাও, লাল সালু ফালু দিয়ে কোর্ট বানিয়ে বসে যাও, নিয়ে জাজমেন্ট দেবে, সুপ্রিম কোর্টে জাজমেন্ট মানা দরকার নেই। চন্দনদা একেবারে পরিষ্কার একটা কথা আমি বলি, দেখো তোমার 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 প্রশ্নের উত্তরে একদম পরিষ্কার যে কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে এখানে বাইরে রাখা, দ্য ইকুয়ালিটি অফ দ্য রিলিজিয়ন, যেটা ইন্ডিয়ার একটা বেসিক কনসেপ্ট, সেটা ভায়োলেট করছে। একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সিএএ তে যে প্রশ্নটা উঠেছে যে দেশগুলোকে নিয়ে উঠেছে, ফর আ সেকেন্ড তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে আমারটা দাদা লয়ার ছিল তো, ইন আ সেন্স মামলা হয়েছে তো, বলো আমাকে স্টাক আউট হলো কি? ইভেন আরে আপনারা মামলা করলেন, কি হলো তার? হলো ঠিক আছে, আপনারা মামলার কি হলো? তোমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে আমি স্পেশাল বেঞ্চ দেখতে পাচ্ছি, এবার ভূমিকাটা আবার স্পেশাল বেঞ্চ দেখতে পাচ্ছি এখানে, স্পেশাল বেঞ্চ দাদা, শ্রীলঙ্কা স্পেশাল বেঞ্চ আছে দাদা, আদার রুলস আর देयर, আদার রুলস আর देयर, আদার রুলস আর देयर, 2003 এর অ্যাক্টে সবগুলোই আছে, বিজেপি 2019 এ একটা দরকার ছিল। আপনারা হিন্দু বিতর্ক বারবার করে উঠে আসছে এবং তারই সঙ্গে সম্বিত যে প্রসঙ্গটা তুলে ধরেছে, অর্থাৎ বিভাজন সরলীকরণের প্রশ্নে, যেখানে মানুষ উত্তর খোঁজার চেষ্টা করছে আইডেন্টিটির জায়গায়, আমরাও বোঝার চেষ্টা করছি যে সত্যি জিনিসটা সরলীকরণের জায়গায় আদৌ যাচ্ছে কিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে হাল্লা বলে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচে একটা বিরতি, আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ক্যালকাটা নিউজে। এরপর আসছে শাহানা, সঙ্গে থাকুন।